আচ্ছা, আজকে থিওরি এটা আমরা একটু মানে ফাস্ট করা ট্রাই করব, কারণ হচ্ছে থিওরি বা ডেফিনেশন টাইপের জিনিসপত্র অথবা ডেসক্রিপশন ওইটা যত তাড়াতাড়ি পড়া যায় সেটাই ভালো, যেহেতু আমাদের ল্যাব হচ্ছে মেইন টার্গেট। সো ব্রিজ হচ্ছে আমাদের অ্যানাদার ডিভাইস, ঠিক আছে। লাস্ট দিন হচ্ছে আমরা বেশ কিছু ডিভাইস পড়েছি, তার মধ্যে হচ্ছে রিপিটার, যেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার ডিভাইস বা ওয়ান লেয়ার ডিভাইস যদি বলি, বা ফার্স্ট লেয়ার ডিভাইস। তারপরে আমরা পড়েছি হচ্ছে হাব পড়েছি, রাইট, রিপিটার, হাব। আর আজকে হচ্ছে ব্রিজ পড়বো। ব্রিজ হচ্ছে সেকেন্ড লেয়ার ডিভাইস। সেকেন্ড লেয়ার ডিভাইস মানে এটাতে দুইটা লেয়ার কাজ করবে নিচ থেকে, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার এন্ড ডেটা লিঙ্ক লেয়ার। সো ব্রিজের মধ্যে এই দুইটা লেয়ারের ফাংশনালিটি আছে। ফিজিক্যাল লেয়ারের কাজ জাস্ট হচ্ছে ডেটাগুলা ট্রান্সমিট করা ইনটু দা অ্যাক্সেস লিঙ্ক, ঠিক আছে। আর ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস নিয়ে ও খেলাধুলা করে। দ্যাট মিনস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, সেটা দিয়ে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লিঙ্ক দিয়ে ডেটাটা পাস করা ওর কাজ, ডেটা লিঙ্ক লেয়ার। বা আরো যদি বলি, ডেটা লিঙ্ক লেয়ারের মেইন কাজ হচ্ছে তার নেইবার যেই ডিভাইস আছে তাকে ডেটা পাস করে দেওয়া। নেইবার তো অনেকগুলা ডিভাইস থাকতে পারে, ঠিক আছে। একটা রাউটারের সাথে কানেক্টেড বা একটা ব্রিজের সাথে কানেক্টেড অনেকগুলা নেইবার ডিভাইস থাকতে পারে, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাতে ডাটাটা পাস করে দেওয়া হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। সো এই কাজ এই ব্রিজ দ্বারা করা হয়ে থাকে। The device that can be used to interconnect two separate LANs is known as a bridge. তার মানে দুইটা সেপারেট ল্যান কে কানেক্ট করা হচ্ছে ব্রিজ দিয়ে, ঠিক আছে। একটা ল্যানে হচ্ছে এ সেট অফ পিসি থাকতে পারে, ধরো তোমাদের 7B07 সেটা একটা ল্যাব, সেটা একটা হচ্ছে ল্যান, ঠিক আছে। 7B06 সেটা আর একটা ল্যান, ঠিক আছে। দুইটা ল্যানকে আমরা ব্রিজ দিয়ে কানেক্ট করতে পারি চাইলে। So it is commonly used to connect two similar or dissimilar LAN. Similar type of LAN হতে পারে, dissimilar LAN হতে পারে, সেগুলো কানেক্ট করে হচ্ছে ব্রিজ। Operates in both physical and data link layer, যেটা একটু আগে বলেছি। As a physical layer device, it regenerates the signal it receives. That means রিপিটার যে কাজ করে, যে সিগন্যালটা পাচ্ছে সেটাকে সে রিজেনারেট করছে। তার মানে যখন ফ্রিকোয়েন্সির স্ট্রেংথটা কমে যাচ্ছে, সেটাকে সে অ্যাকচুয়াল স্ট্রেংথে রিজেনারেট করতে পারে। As a data link layer device, the bridge can check the physical or MAC address, that means source address, destination MAC address যেটা আছে সেটা সে চেক করতে পারে ডেটা লিঙ্ক লেয়ার যেহেতু আছে। তার মানে ফিজিক্যাল লেয়ার মানে কিন্তু সেই MAC address নিয়ে অপারেট করে সেটা কিন্তু না, এটা মাথায় রাখো, অনেকে এটা ভুল করে। কারণ ফিজিক্যাল লেয়ারের সাথে MAC address এর ডাইরেক্ট কানেকশন নাই, MAC address এর কানেকশন আছে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে। সো এটা যেন আমরা ভুল না করি। সো এখানে হচ্ছে হোস্ট এ এটা একটা ধরো পিসি, হোস্ট বি এটা একটা পিসি। সো যেহেতু এরা এন ডিভাইস, সো এদের মধ্যে 7টা লেয়ারই অপারেট করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমরা মেসেজ শুরু করব, ফিজিক্যাল লেয়ার দিয়ে ডেটা বের হয়ে যাবে। দেন এখানে একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা হচ্ছে ব্রিজ। ব্রিজে যেহেতু দুইটা লেয়ার আছে, সে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এই যে 802.3 এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ভার্সন বা কি বলে, ভার্সন না ঠিক, স্ট্যান্ডার্ড। ফিজিক্যাল লেয়ারের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3। এই যে এমএসি ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, যাই হোক, সে হচ্ছে ফিজিক্যাল লেয়ার দিয়ে ডেটাটা রিসিভ করবে, দেন হচ্ছে লিঙ্ক লেয়ার দিয়ে হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেক করবে, চেক করে হচ্ছে সে ডেটাটা এখন পাস করা শুরু করবে। পাস যখন করবে তখন সে শুরুতে লিঙ্ক লেয়ার কাজ করবে, দেন হচ্ছে ফিজিক্যাল লেয়ার দিয়ে ডাটাটা পাস করে দিবে। এবং অপর প্রান্তে যে রিসিভার বা ডেস্টিনেশন পিসিটা আছে, সে কি করবে, নিচ থেকে ডেটাটা রিসিভ করবে। আপনি ফিজিক্যাল লেয়ার থেকে ডেটাটা রিসিভ করা শুরু করবে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে আস্তে আস্তে ডেটাগুলো লেয়ার বাই লেয়ার পাস হবে। সো এটা একটা নর্মাল আর্কিটেকচার। হাউ ব্রিজ ওয়ার্কস এটা একটু দেখি। A bridge has a table used in filtering decision, ঠিক আছে। ব্রিজের মধ্যে একটা ম্যাপিং টেবিল আছে। এখন ম্যাপিং টেবিলটা কিসের ম্যাপিং টেবিল? প্রত্যেকটা ম্যাপিং টেবিলে হচ্ছে কিছু এন্ট্রি থাকবে। এন্ট্রি মানে ম্যাক অ্যাড্রেস এন্ড পোর্ট নাম্বার, ঠিক আছে। এই দুটো ম্যাপিং থাকবে। তার মানে এই ম্যাক অ্যাড্রেস হলে, দ্যাট মিন্স ম্যাক অ্যাড্রেস মিন্স হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস চিন্তা করতে পারি। যদি আমার ফিজিক্যাল অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস এটা হয়, এটার করসপন্ডিং এক্সাম্পলটা যদি দেখি, এটা হচ্ছে একটা ম্যাপিং টেবিল ব্রিজের। এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস গুলো আছে, সেই ম্যাক অ্যাড্রেসের করসপন্ডিং পোর্ট হচ্ছে 1। তার মানে এটা একটা ব্রিজ। ওর কাছে যদি এই ম্যাক অ্যাড্রেস দিয়ে একটা ডেটা চলে আসে, সে বলবে যে 1 পোর্ট দিয়ে ডেটাটা পাস করে দিবে। সো এটা হচ্ছে পোর্ট 1, এটা হচ্ছে পোর্ট 2। দুইটা পোর্ট দিয়ে এই ব্রিজটা কি করছে, দুইটা ল্যানকে কানেক্ট করছে। একটা ল্যানে হচ্ছে এ সেট অফ পিসি আছে, সেকেন্ড ল্যানে হচ্ছে এ সেট অফ পিসি, অনেকগুলো পিসি থাকতে পারে। সো এখানে সকল পিসির ম্যাক অ্যাড্রেস আছে, তার করসপন্ডিং পোর্ট নাম্বার আছে। যখনই ও একটা ডেটা পাঠাবে, ধরো এই পিসি কে,
তখনই এই ব্রিজের কাছে যখন ডাটা আসবে তখন দেখবে যে হ্যাঁ এটার জন্য হচ্ছে ডেস্টিনেশন পোর্ট নাম্বার 2, সো 2 হচ্ছে এই পোর্ট দিয়ে মেসেজটা পাস করে দিবে। আবার দেখলো ও হচ্ছে এই মেশিনকে ডেটা পাঠাবে, সো ওর জন্য কিন্তু পোর্ট নাম্বার সেম 1, সো ও যখন এই ব্রিজকে মেসেজটা পাঠাবে তখন দেখবে যে এটা হচ্ছে পোর্ট নাম্বার 1 দিয়ে ডেটা যাবে। এটার জন্য কিন্তু ব্রিজ তাকে ক্রস করা লাগছে না, তার মানে যে পোর্ট দিয়ে ডেটা আসতেছে সেই পোর্ট দিয়ে হচ্ছে সে রিসিভারকে ডেটা ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, তার মানে কোনো কেসে আমাকে ব্রিজটা পার করা লাগতেছে, আবার কোনো ক্ষেত্রে হচ্ছে ব্রিজটা পার করা লাগতেছে না, জাস্ট হচ্ছে সেম লাইনে আছে। সেম লাইনে থাকলে আমাকে ব্রিজটা পার করা দরকার পড়ে না বা ব্রিজ পাস করা দরকার পড়ে না। এখন আসি, it can check the destination address of a frame and decide if the frame should be forwarded or dropped, রাইট? তার মানে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে সে চেক করবে সেটার করসপন্ডিং কোনো পোর্ট নাম্বার আছে কিনা। যদি পোর্ট নাম্বার না থাকে তখন সেটা সে ড্রপ করে দিবে, তার মানে সেটা আবার ডেস্টিনেশনকে পাঠাবে না। আর যদি ডেস্টিনেশন পোর্ট নাম্বার ম্যাক অ্যাড্রেস থাকে এন্ড পোর্ট নাম্বার থাকে তখন সেই পোর্ট দিয়ে আউটগোয়িং পোর্ট দিয়ে সেটা সে ফরওয়ার্ড করে দিবে। এই যেখানে লিখছে ইফ দ্য ফ্রেম ইজ টু বি ফরওয়ার্ডেড দ্য ডিসিশন মাস্ট স্পেসিফাই দ্য পোর্ট নাম্বার, রাইট? তার মানে আমি যেই ডেটাটা পাঠাবো সেই ডেটার মধ্যে অবশ্যই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকতে হবে এবং তার পোর্ট নাম্বার থাকতে হবে, অ্যাকচুয়ালি কোন পোর্ট দিয়ে সে ডেস্টিনেশনটা রিচ করতে পারবে। আচ্ছা এখন আসি, a bridge has a table that maps address to ports, যেটা একটু আগে বললাম। bridge have the 3 basic functionalities, এটা একটু দেখি কি কি তিনটা ফাংশনালিটি আছে। ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ডিং, সেকেন্ড হচ্ছে ফিল্টারিং এন্ড থার্ড হচ্ছে ফ্লাডিং। আমরা হচ্ছে ইন জেনারেল যখন আমরা ডাটা পাস করবো এটাকে আমরা বলবো প্রত্যেকটা লেয়ার, যে কোনো লেয়ারে এই ডেটাগুলোর একটা স্পেশাল নাম আছে, কিন্তু আমরা ইন জেনারেল বলবো প্যাকেট। আর ব্রিজ যেহেতু লিঙ্ক লেয়ারে কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ারে, সো ডেটা লিঙ্ক লেয়ারে সেই প্যাকেটটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে ফ্রেম বলা হয়। ঠিক আছে, ফ্রেম আর প্যাকেট একই জিনিস। ঠিক আছে এখন পর্যন্ত। সো ফরওয়ার্ডিং এ ফ্রেম ফ্রম ওয়ান সেগমেন্ট টু অ্যানাদার অ্যাক্রস দ্য ব্রিজ। ঠিক আছে, ব্রিজের একটা কাজ হচ্ছে প্যাকেটটাকে অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং পোর্ট দিয়ে ফরওয়ার্ড করা। ঠিক আছে, এটাকে ফরওয়ার্ড বলছি। জাস্ট হচ্ছে কোনো একটা পিসি ডেটা পাস করলো, সেটা ব্রিজের কাছে আসলো, ব্রিজ বলে দিবে যে সেটা পোর্ট 1 দিয়ে যাবে নাকি পোর্ট 2 দিয়ে যাবে। ঠিক আছে, এই যে পোর্ট 1 দিয়ে যে আমি পাস করে দিলাম সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ডিং। দেন হচ্ছে সেকেন্ড টাস্ক হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিং এ ফ্রেম দ্যাট ডাজ নট নিড টু ক্রস দ্য ব্রিজ টু রিচ ইটস ডেস্টিনেশন। ঠিক আছে, একটু আগে যেটা বললাম, যদি এই পিসি হচ্ছে সেম পোর্টে, দ্যাট মিনস ওয়ান পোর্টে যদি ডাটা পাস করে তখন কিন্তু তাকে এই ব্রিজটা ক্রস করার দরকার নাই। সো এটাকে আমরা ফিল্টারিং বলতেছি, যে ব্রিজটা তাকে ক্রস করার দরকার পড়ে না। কিন্তু ও যদি হচ্ছে এই 3 নাম্বার পিসি কে ডাটা পাস করতে হয় তখন কিন্তু তাকে এই ব্রিজটা ক্রস করতে হবে, দ্যাট মিনস 2 পোর্ট দিয়ে যেতে হবে, 1 হচ্ছে ইনকামিং আর 2 হচ্ছে আউটগোয়িং, দ্যাট মিনস ব্রিজটা ক্রস করলো। সো ব্রিজ ক্রস করবে কি করবে না সেটাকে আমরা ফিল্টারিং বলতেছি। যদি ক্রস না করে তার মানে কিছু প্যাকেট আমি ফিল্টার করতে পারতেছি। এন্ড থার্ড যেটা ফ্লাডিং, flooding a frame to all ports when the location of the destination address is unknown, এটা ইম্পর্টেন্ট। ফ্লাডিং হচ্ছে নেগেটিভ জিনিস। ঠিক আছে, বাকি দুইটা ঠিক আছে, ওইটাতে কোনো প্রবলেম নাই, ডেটা আসলে ডেটা পাস করবে সেটাই হচ্ছে ওর মেইন জব। আর ফ্লাডিংটা নেগেটিভ ইন এ সেন্স দ্যাট আমরা হচ্ছে কন্ডিশন কি ডেস্টিনেশন অ্যাড্রেসটা আননোন, তার মানে ডেস্টিনেশন অ্যাড্রেস কোনগুলা, ও যেই প্যাকেট বা ফ্রেমটা পাস করতেছে সেখানে হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস আছে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে, বাট এই ক্ষেত্রে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা আননোন। দ্যাট মিনস এমন একটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আছে যেটা হচ্ছে ওর টেবিলে নাই, অথবা এমন হইতে পারে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা দেওয়াই হয় নাই। সেক্ষেত্রে ও কি করবে, এই ব্রিজ যেটা করবে সে হচ্ছে তার যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট দিয়ে প্যাকেট ট্রান্সমিট করে দিবে। ট্রান্সমিট করে দিলে কি হবে, সে কিন্তু জানে না যে কোথায় আসলে ডেস্টিনেশন ডিভাইসটা আছে বা ডেস্টিনেশন পিসটা আছে। সো তখন হচ্ছে ফ্লাডিং একটা সিচুয়েশন হবে, দ্যাট মিনস হচ্ছে নেটওয়ার্কটা কনজেস্টেড হয়ে যাবে, নেটওয়ার্কে অনেক ধরনের প্যাকেট বা প্রচুর পরিমাণের প্যাকেট থাকতে পারে, বা একাধিক সিমিলার টাইপের প্যাকেট একাধিক থাকতে পারে। আমরা তো সেটা চাচ্ছি না, তার মানে একটা প্যাকেট একবারই রিসিভার পাবে, মাল্টিপল টাইমস রিসিভার পাবে না। সো মাল্টিপল টাইমস সিম টাইপের অফ প্যাকেট পেলেই সেটাকে আমরা বলতেছি ফ্লাডিং। আর ব্রিজ হচ্ছে ইনক্রিজ নেটওয়ার্ক পারফরমেন্স। সো এই তিনটা জিনিস যেন আমরা একটু বুঝি টাস্ক, কারণ এটা শুধু ব্রিজের সাথে সম্পৃক্ত না, এটা তোমার নেটওয়ার্কিং এ যে কোনো ডিভাইসের কাজে আমরা এই টার্মগুলো ইউজ করতে পারি। যেমন ফরওয়ার্ডিং এটা সচরাচর ইউজ করা হয় প্রচুর। সো এই ফিগারটা আমরা বুঝে গেছি। আর এখানে ফ্লাডিং এর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে।
ফ্লাডিং মানে হচ্ছে সে একটা প্যাকেট বা ফ্রেম ট্রান্সমিট করবে এই হোস্ট 1, ঠিক আছে? সে হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস দিয়ে দিছে, এটা সোর্স ম্যাক অ্যাড্রেস নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের জানতে হবে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কি। ডেস্টিনেশন না জানলে তো ধরো ওই চিঠিটা বা ফ্রেমটা আমি অ্যাপ্রোপ্রিয়েট পার্সন বা ব্যক্তির কাছে পাঠাতে পারবো না, অথবা আমাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ডেস্টিনেশন ডিভাইসকে পাঠাতে পারবো না ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস যদি না জানি। সো সামহাও মনে করো এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা আননোন অথবা এখানে স্পেসিফাই করা হয় নাই। সো এটা একটা ব্রিজের কাছে আর যখন আসলো ওর ম্যাপিং টেবিলে দেখলো যে সে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা চিনতেছে না, যেহেতু ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস চিনতেছে না, সো সেটা করসপন্ডিং তো পোর্ট নাম্বার সে জানবে না। সো সে কাকে ফরওয়ার্ড করবে, সে কি করবে, সে হচ্ছে তার আউটগোয়িং লিঙ্ক দিয়ে, সো যেহেতু পোর্ট 1 দিয়ে ইনকামিং, সো আউটগোয়িং লিঙ্ক পোর্ট 2 দিয়ে সে ট্রান্সমিট করে দেবে, ঠিক আছে? এই আউটগোয়িং লিঙ্কে মনে করো মাল্টিপল ব্রিজ কানেক্টেড, এখানে ফিগারে যেটা দেখানো হয়েছে দুইটা ব্রিজ কানেক্টেড, সো সেই সেম প্যাকেট দুইটা ব্রিজই পাবে, ঠিক আছে? এটা মনে করো ব্রিজ 2, এটা মনে করো ব্রিজ 3, কারণ ব্রিজ 2 ও সেম প্যাকেট পেলো, ব্রিজ 3 ও সেম প্যাকেট পেলো। তার ব্রিজ 2 কি করবে, তার কাছে সেও চিনবে যে এই প্যাকেটটা ডেস্টিনেশন আননোন, সে জাস্ট তার আউটগোয়িং লিঙ্ক দিয়ে ফরওয়ার্ড করে দিবে, আর এই ব্রিজটাও আউটগোয়িং লিঙ্ক দিয়ে ফরওয়ার্ড করে দিবে, ঠিক আছে? এই দুইটা ব্রিজ ফর এক্সাম্পল এখানে হচ্ছে একটা লাইনের সাথে কানেক্টেড, ঠিক আছে? এই লাইনটা পেলো এবং হোস্ট 2 মনে করো যে রিসিভার, হোস্ট 2 হচ্ছে সেম টাইপ অফ প্যাকেট পেলো, হোস্ট টু রিসিভার না হলে সমস্যা নাই। তার মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডুপ্লিকেট প্যাকেট কিন্তু আমার লিঙ্কে চলে আসছে, এখান থেকেই শুরু করো। এখানে কিন্তু দুইটা একই প্যাকেটের দুইটা কপি, এখানেও একই প্যাকেটের দুইটা কপি, তার মানে একই প্যাকেটের মাল্টিপল কপি চলে আসছে, যেটা আমাদের এক্সপেক্টেড না। ধরো একটা চিঠি আমি পাঠাবো, সেই চিঠি হচ্ছে আমার যে ফ্রেন্ড ধরো ইউএসএ থাকে তার কাছে চলে যাবে, এটাই এক্সপেক্টেড। কিন্তু একটা চিঠি আমি পাঠাচ্ছি, সেটা বিভিন্ন জায়গায় দুইটা চিঠি হয়ে গেল, দুইটার পরে চারটা চিঠি হয়ে গেল, ফটোকপি করে করে ফর এক্সাম্পল। সো এটা এই সিনারিওটাকে বলতেছে হচ্ছে ফ্লাডিং। সো ফ্লাডিং আমরা চাই না। ব্রিজ বোঝা গেছে? ব্রিজের পর আমাদের যেই পরবর্তী যে ডিভাইস নিয়ে পড়বো সেটা হচ্ছে সুইচ, ঠিক আছে? সুইচ এই জিনিসটা আমরা ইউজ করি। সো ব্রিজ পর্যন্ত আমরা যতটুকু বুঝছি কিছু টার্ম ঠিক আছে, বাট সুইচটা আমরা ইউজ করবো ল্যাবে। সুইচ কোনগুলা, যে আমাদের ল্যাবে যে অনেকগুলা পিসি আমরা দেখি না ব্লু কালার দিয়ে ওয়্যার দিয়ে কানেক্টেড, সেই ওয়্যার সবগুলা ডিভাইস থেকে যে আউটগোয়িং ওয়্যারটা চলে গেছে সেইগুলো কিন্তু একটা সেন্ট্রালি এক জায়গায় কানেক্টেড। সবগুলা পিসির থেকে যদি আমি তারগুলা নিয়ে দেখবো যে তোমাদের ল্যাবের ওপরে সেন্ট্রালি একটা ডিভাইসের সাথে কানেক্টেড, সেই ডিভাইসটা হচ্ছে এই যে সুইচ, ঠিক আছে? দেখবা যে এরকম এই গ্রিন রেড কালারের বাতি জ্বলে থাকে, ঠিক আছে, টিপ টিপ করে। সো এটা হচ্ছে সুইচ, সামটাইমস কল্ড মাল্টিপোর্ট ব্রিজ, ঠিক আছে? সুইচকে মাল্টিপোর্ট ব্রিজ বলা হয়, যেহেতু সুইচকে আমরা ওয়ান কাইন্ড অফ ব্রিজ বলতেছি, যেখানে মাল্টিপল পোর্ট আছে। মাল্টিপল পোর্ট আছে মানে সে মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করতে পারে, ঠিক আছে? আর যেটা বলতে চাচ্ছি, যেহেতু এটা ব্রিজ, সো এটাও সেকেন্ড লেয়ার ডিভাইস। সেকেন্ড লেয়ার ডিভাইস মানে ফিজিক্যাল লেয়ার আর ডেটা লিঙ্ক লেয়ারের ফাংশনালিটি ওর মধ্যে এক্সিস্ট করে। A switch is essentially a fast bridge having additional sophistication that allows faster processing of frames, ঠিক আছে? সেই ফ্রেম বা প্যাকেটগুলা ফাস্টার প্রসেসিং করার ক্যাপাবিলিটি এই সুইচের আছে। ইমপ্রুভস কনজেশন এন্ড রিডিউস ট্রাফিক, সো এই জিনিসগুলা করে থাকে। আমরা একটু সামনে যাই, সুইচের ফাংশনালিটি দেখি, যে যেহেতু ব্রিজ, সো ব্রিজের সাথে অনেকটা সিমিলার আছে। ওর হচ্ছে পোর্টস আর প্রোভাইডেড উইথ বাফার, আমরা বলতেছি না যে ইনকামিং পোর্ট আউটগোয়িং পোর্ট, সো এই পোর্টগুলা মধ্যে হচ্ছে বাফার রয়েছে। বাফার মানে কি, মেমোরি স্পেস, যেখানে হচ্ছে এই ফ্রেমগুলা বা প্যাকেটগুলা এসে কিছুক্ষণ থাকবে, ঠিক আছে? আমরা বাফার করে রাখি, আসা মাত্রই কিন্তু আমরা ট্রান্সমিট করে দিই না, আসার পরে সেটা বাফার রাখি, কিছুটা প্রসেসিং করি মানে কি, তার ম্যাক অ্যাড্রেস গুলো আমরা চেক করি, আউটগোয়িং পোর্ট কি হবে সেগুলো আমরা চেক করি, এগুলোকে বলছি প্রসেসিং। সো বাফারে যদি আমি না রাখি আমি কিন্তু প্রসেসিং করতে পারবো না, সেই জন্য হচ্ছে বাফার ইউজ করা হয়। আর সুইচ মেইনটেইনস এ ম্যাপিং টেবিল, যেটা ব্রিজেও করা হয়েছে। ম্যাপিং টেবিল মানে হচ্ছে অ্যাড্রেস এবং পোর্টের এন্ট্রি গুলা থাকবে ডাটাবেজের মতো। Each frame is forwarded after examining the address and forwarded to the proper port, ঠিক আছে? ব্রিজের মতোই সে হচ্ছে প্রসেস করবে যে ম্যাক অ্যাড্রেস কি, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কি, ওটার করসপন্ডিং আউটগোয়িং পোর্ট কোনটা হতে পারে সেটা দিয়ে সে ফরওয়ার্ডিং করে দিবে। সো ফরওয়ার্ডিং ক্যাপাবিলিটি সুইচের মধ্যে আছে। 3 পসিবল ফরওয়ার্ডিং অ্যাপ্রোচ, 3 ধরনের ফরওয়ার্ডিং অ্যাপ্রোচ রয়েছে, কাট থ্রো, কলিশন ফ্রি এন্ড ফুলি বাফার্ড। সো একটা একটা করে আমরা দেখি, মানে খুব সিম্পল জিনিস।
সো সুইচিং এর ফরওয়ার্ডিং অ্যাপ্রোচ ফার্স্ট যেটা সেটা হচ্ছে কাট থ্রু। ঠিক আছে, কাট থ্রু কিছুই না, এ সুইচ ফরওয়ার্ডস এ ফ্রেম ইমিডিয়েটলি আফটার রিসিভিং দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস। সো ও যখন একটা ফ্রেম পাবে সেটা সে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা চেক করবে, চেক করে দেখবে যে এটা পোর্ট নাম্বার 2, সো আউটগোয়িং পোর্ট 2 দিয়ে সে সেটাকে ফরওয়ার্ড করে দিবে, আর কোনো কিছু করবে না। অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য সুইচ ফরওয়ার্ডস দ্য ফ্রেম উইদাউট কলিশন অ্যান্ড এরর ডিটেকশন। যেহেতু ফ্রেম পাওয়ার পর ইমিডিয়েটলি জাস্ট ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস চেক করে পাস করে দিচ্ছে, সো এটা এক্সট্রা কোনো প্রসেস করতেছে না। এক্সট্রা প্রসেস বলতে কলিশন হচ্ছে কিনা, এরর ডিটেকশন আছে কিনা, বা কোনো এরর আছে কিনা, সেই মেকানিজম গুলা কাট থ্রুতে হচ্ছে না। জাস্ট ডাটা পাচ্ছে, ডাটা পাস করে দিচ্ছে, এটা হচ্ছে কাট থ্রু। আর সেকেন্ড যেটা ফরওয়ার্ডিং ফাংশনালিটি সেটা হচ্ছে কলিশন ফ্রি। সো নেম দেখে বোঝা যাচ্ছে কলিশন ফ্রি, দ্যাট মিনস ও হচ্ছে কলিশন চেক করে। In this case, the switch forwards the frame after receiving 64 bytes, which allows detection of collision. এখানে হচ্ছে আমার ডেটা সাইজ যত বড়ই হোক, কলিশন ফ্রিতে যেটা হয় সেটা হচ্ছে 64 বাইট করে ডেটা পাওয়া মাত্রই সে সেটাকে ফরওয়ার্ড করে দেয়। সো সে কিন্তু কমপ্লিট ডাটা পায় না। ফর এক্সাম্পল তোমার ডাটা হচ্ছে ধরো 128, তার মানে 128 তোমার ডাটা হলো, সে হচ্ছে 64, ফার্স্ট 64 বাইট পাওয়া মাত্রই তখন সে সেটাকে ফরওয়ার্ড করে দিবে। পরের যখন 65 থেকে 128 বা 127 পর্যন্ত পাবে তখন কিন্তু সে সেই ডাটাকে ট্রান্সমিট করবে। এরপর 128 থেকে যেটা হয় 64 বা 63 যোগ করে সেই ডাটাকে পাস করবে। সো কমপ্লিট ডাটা সে পাস করতেছে না, এখানে হচ্ছে কলিশন ডিটেকশন করা পসিবল। However, error detection is not possible because switch is not yet to receive the entire frame. এখানে কিন্তু কলিশন ডিটেক্ট করা পসিবল, কারণ সে কমপ্লিট ডাটা পায় নাই, কিছু ডাটা পাচ্ছে বা 64 বাইট করে পাচ্ছে, সে সেটা পাস করে দিচ্ছে। ইন দ্য মিন টাইম যদি অন্য প্যাকেটের কোনো ডাটা আসে তখন আমি বলবো যে কলিশন হয়েছে। ঠিক আছে, কলিশন মানে কি, ওভারল্যাপ হয়েছে অন্য প্যাকেটের সাথে, সো সেটা ডিটেক্ট করা পসিবল। বাট এরর ডিটেকশন করা পসিবল না, কারণ হচ্ছে কলিশন ফ্রিতে সে কমপ্লিট ডাটা কিন্তু পাচ্ছে না, কিছু সেগমেন্ট পাওয়ার পরে, দ্যাট মিন্স 64 বাইট পাওয়ার পরে সে সেটাকে পাস করে দিচ্ছে। অবশ্যই এরর ডিটেক্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে, কমপ্লিট ফুল ডেটাটা পেতে হবে। ফার্স্ট অফ অল কমপ্লিট ডাটা পাওয়ার পরে তুমি সেটার উপর কোন একটা প্রসেসিং চালিয়ে এররটা ডিটেক্ট করতে পারবা, রাইট? আর থার্ড যেটা হচ্ছে ফুললি বাফার্ড, তার মানে এটা নাম শুনে বোঝা যাচ্ছে প্রথমে ডেটা যখন আসবে সেটাকে কমপ্লিটলি আমি বাফারে রাখবো, যেটা বললাম যে প্রত্যেকটা পোর্টে বাফার আছে। তারপরে যা যা মেকানিজম করা দরকার সেগুলো করবো, দ্যাট মিনস এরর চেক করবো, কলিশন আছে কিনা সেই জিনিসগুলো চেক করবো, রাইট? তার মানে ফুললি বাফারটা হচ্ছে একবার কমপ্লিট ফরওয়ার্ডিং প্যাকেজ বা অ্যাপ্রোপ্রিয়েট ফরওয়ার্ডিং যদি আমি বলি। ইন দিস কেস দ্য সুইচ ফরওয়ার্ডস দ্য ফ্রেম অনলি আফটার রিসিভিং দ্য এন্টায়ার ফ্রেম। যেহেতু আমি কমপ্লিট ফ্রেমটা পেয়ে গেছি, সো এখানে ইজিলি আমি এরর ডিটেকশন এন্ড কলিশন চেক করতে পারবো। সো এই ফিগারটি একটু দেখি। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে ম্যাপিং টেবিল। ঠিক আছে, এটা একটা সুইচ, সুইচ যেহেতু মাল্টিপল পোর্ট আছে, যতগুলো পোর্ট আছে ততগুলো ডিভাইস কানেক্ট করতে পারবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সো এই সুইচের মধ্যে কি থাকবে, একটা ম্যাপিং টেবিল থাকবে। ঠিক আছে, বা ফরওয়ার্ডিং টেবিলও বলা হয় অনেক ক্ষেত্রে, যেহেতু ফরওয়ার্ডিং এর জন্য এই টেবিলটা ইউজ করা হবে। সো সুইচিং এর জন্য যে টেবিলটা ইউজ করা হয়েছে সেখানে কি থাকবে, ম্যাক অ্যাড্রেস থাকবে, যতগুলো ডিভাইস আছে এবং তার করসপন্ডিং পোর্ট নাম্বার থাকবে। এই পোর্ট নাম্বারকে আমরা কি বলি, পোর্ট নাম্বার বলি প্রত্যেকটি যেখানে হচ্ছে আমাদের ওয়্যার গুলা কানেক্টেড বা কমিউনিকেশন লিঙ্কটা কানেক্টেড। ঠিক আছে, তার মানে এটাকে আমরা পোর্ট বলতে পারি, তারপর সিমিলারলি এটাকে আমরা ইন্টারফেসও বলতে পারি অথবা ইথারনেট পোর্টও বলতে পারি। ঠিক আছে, তার মানে এই জিনিসগুলো একই জিনিস, পোর্ট, ইন্টারফেস আর ইথারনেট পোর্ট। ঠিক আছে, এইটা যেন আমরা মনে রাখি। তার মানে প্রত্যেকটা পোর্টের সাথে আমরা একটা করে ডিভাইস কানেক্ট করতে পারি থ্রু হচ্ছে ধরো ওয়্যার্ড হতে পারে। তার মানে এই ডিভাইসটা আসলে কানেক্টেড হচ্ছে ইথারনেট 0 এই ইন্টারফেসের সাথে, এই ডিভাইসটা ইথারনেট 1 এই ইন্টারফেসের সাথে। ঠিক আছে, এটা একটা নরমাল সুইচিং নেটওয়ার্ক বলতে পারো, সুইচ দিয়ে একটা ছোট একটা ল্যান। অ্যাডভান্টেজ অফ সুইচ, এটা আমরা ইন ডিটেলস না পড়ি, একটা জিনিস যেটা হচ্ছে কলিশন ফ্রি এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। যেহেতু হচ্ছে ফুললি বাফার যদি আমরা ইউজ করি, এখানে কলিশনটা আমরা ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, এরর ডিটেকশন মেকানিজম চালাতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভিল্যান অর ভার্চুয়াল ল্যান।
সুইচের মধ্যে এমন একটা ক্যাপাবিলিটি অর ফাংশনালিটি আছে যেটা দিয়ে হচ্ছে ভার্চুয়াল ল্যান এই জিনিসটা বা এই আর্কিটেকচারটা ইমপ্লিমেন্ট করা পসিবল। এখন ভার্চুয়াল ল্যানটা আমরা থিওরিতে পড়বো, বাট এখানে একটু বলে রাখি, এটাই একটা ইম্পর্টেন্ট টার্ম, তোমাদের বিভিন্ন জায়গায় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে ভিল্যান কি। ভিল্যান হচ্ছে ভার্চুয়াল ল্যান, যেখানে হচ্ছে এটার যদি এক্সাম্পল বলি, এখানে এটা হচ্ছে একটা ল্যান, সুইচ দিয়ে হচ্ছে যতগুলো পোর্ট দিয়ে যতগুলো ডিভাইস কানেক্টেড সেই সবগুলো ডিভাইস নিয়ে হচ্ছে একটা ল্যান তৈরি করা হয়েছে। লাইক তোমাদের ল্যাবের পিসিতে 25টা ডিভাইস নিয়ে একটা ল্যান তৈরি করা হয়েছে। আমি চাইলে সেই একটা ল্যানকে দুইটা ল্যানে বিভক্ত করতে পারি। যদি ফিজিক্যালি বিভক্ত করি তখন হচ্ছে আমাকে দুইটা সুইচ লাগতেছে, ঠিক আছে? একটা সুইচ মানে একটা ল্যান, আপাতত এটা ধরে রাখো। সো আমি ফিজিক্যালি এটাকে ডিভাইস এই ফিজিক্যালি আর একটা সুইচ কিনে দুইটা ল্যান তৈরি করতে চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি লজিক্যালি আমার ডিভাইসগুলো অ্যাজ ইট ইজ যেভাবে থাকবে সেভাবেই, বাট আমি লজিক্যালি আর ভার্চুয়ালি জিনিসগুলোকে দুইটা ভাগে ভাগ করব। তার মানে দুইটা লাইনে ভাগ করব, জাস্ট হচ্ছে ইউজিং হচ্ছে কমান্ড অথবা কোনো সফটওয়্যার, ঠিক আছে? ইনফ্যাক্ট কমান্ড লাইন CLI ইউজ করে আমি চাইলে এই একটা লাইনকে দুইটা লাইনে ভাগ করতে পারি। ফর এক্সাম্পল এটা হচ্ছে ল্যান, পুরোটা হচ্ছে ল্যান 0, এই ল্যান 0 কে আমি দুইটা লাইনে ভাগ করলাম। একটা হচ্ছে ল্যান 1 এ এই দুটো পিসি দিলাম, ল্যান 2 তে এই দুটো পিসি দিলাম। আমি চাইলে যে কোনো টাইমে ল্যান 2 তে 3টা পিসি নিয়ে আসতে পারি আর এখানে একটা পিসি রাখতে পারি। সো এই সবগুলো জিনিস কিন্তু আমি ফিজিক্যালি মুভ করাচ্ছি না, আমি হচ্ছে লজিক্যালি জিনিসগুলোকে সেপারেট করতেছি, যে কোনো লাইনে একটা থাকবে, কোনো লাইনে 3টা থাকবে, অথবা কোনো লাইনে দুইটা করে থাকবে। সো এটাকে বলতেছে হচ্ছে ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যানের সুবিধা কি? আমার হচ্ছে যে দুইটা লাইনে কাজ করলাম, দুইটা লাইন হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারবে। সো একটা ধর আমাদের বিজনেস সফটওয়্যার বা কি বলে আমাদের বিজনেস রান করতেছে, আর একটা ধরো সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতেছে। সো দুইটা লাইন আমি ইউজ করতে পারতেছি ভার্চুয়ালি। আবার সফটওয়্যার ডেভেলপমেন্টে মনে করো যে বিজনেস যারা আছে তাদের থেকে কিছু পিসি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে নিয়ে আসতে হবে। সো ওইটা আমি ফিজিক্যালি না আনে ভার্চুয়ালি ওখান থেকে 2-3টা পিসি শিফট করা আমি যে ডেভেলপমেন্টে নিয়ে আসতে পারি। সো এই কাজগুলো হচ্ছে আমরা ইজিলি করতে পারবো ইউজিং হচ্ছে ভিল্যান, এই মেকানিজম ইউজ করে। সো ভিল্যান আমাদের ল্যাবে আছে, দেখি ওটা যদি আমরা টাইম পাই আমরা ওটা করার ট্রাই করব, বাট থিওরিটা আমরা যেন জেনে রাখি। আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস যেটা, সেটা হচ্ছে রাউটার। সো আমরা আস্তে আস্তে একটু পড়ি, তারপর আমি বলতেছি, মানে অনেক কথা বলে ফেলছি, একটু দেখো রাউটার কি। ঠিক আছে, আমাদের ল্যাবে আমরা সারাদিন এই রাউটার আর সুইচ এই দুইটা ডিভাইসই ইউজ করব, আর পিসি এগুলো তো আছেই, ঠিক আছে? তারপরে ব্রিজ রিপেয়ার ওই জিনিসগুলো আমাদের লাগতেছে না, আমরা হচ্ছে রাউটার নিয়ে মেইনলি অপারেট করব, রাউটারগুলো কনফিগার করব। সো রাউটার কে ফার্স্ট অফ অল যেটা বলা হয়, এটা হচ্ছে 3 লেয়ার সুইচ বা 3 লেয়ার ডিভাইস, ঠিক আছে? সুইচ 3 লেয়ার সুইচ মানে হচ্ছে সেটা রাউটার, আর নরমাল সুইচ যদি বলি সেটা হচ্ছে 2 লেয়ার ডিভাইস, আর 3 লেয়ার ডিভাইস বললেই সেটা হবে রাউটার, এটা মাথায় রাখো। এখন 3 লেয়ার মানে কি? ফিজিক্যাল লেয়ার কাজ করবে, ডেটা লিংক লেয়ার এন্ড হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। সো একটা রাউটারের কাছে এই 3টা লেয়ারের ফাংশনালিটি আছে। ফিজিক্যাল লেয়ার এন্ড ডেটা লিংক লেয়ারের ফাংশনালিটি সেটা আমরা জানি, এন্ড যেটা নেটওয়ার্ক লেয়ার সেখানে হচ্ছে আইপি প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, দ্যাট মিন্স আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, সেটা হচ্ছে রাউটার। সো রাউটস প্যাকেট বেসড অন দেয়ার লজিক্যাল অ্যাড্রেস অর আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আইপি অ্যাড্রেসকে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলি, ম্যাক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস বলি, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেস যেটা হোস্ট টু হোস্ট অ্যাড্রেসিং। A router normally connects LANs and WANs, ঠিক আছে, in the internet and has a routing table that is used for making decision about the route, ঠিক আছে? রাউটিং এর জন্য, রাউটিং মানে কি? মানে রাউটিং মানে হচ্ছে তোমার সোর্স থেকে সেন্ডার থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে কমপ্লিট পাথটা ডিটেক্ট করা, সেটা হচ্ছে রাউটিং এর কাজ। সেই রাউটিং এর জন্য আমরা হচ্ছে অনেক ধরনের রাউটিং প্রোটোকল ইমপ্লিমেন্ট করে থাকি বা ইমপ্লিমেন্ট করা আছে নেটওয়ার্কে, ঠিক আছে? আমরা যে ইন্টারনেট সিস্টেম ইউজ করতেছি সেখানে অনেক ধরনের রাউটিং প্রোটোকল ইমপ্লিমেন্ট করা হয়েছে। একটা নেটওয়ার্কে, ছোট ছোট নেটওয়ার্কে এক এক ধরনের রাউটিং প্রোটোকল ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেগুলো আমরা থিওরিতে পড়বো, ল্যাবেও দেখবো। সো আমাদের মেইন কাজ হচ্ছে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট পাথ দিয়ে কোনো ধরনের প্রবলেম ছাড়া যেন রিসিভার ডাটাগুলো রিসিভ করতে পারে। যে আমি কথা বলতেছি ইন দ্য মিডলে যেন কোনো প্রবলেম না হয়, একবারে রিসিভার পর্যন্ত, দ্যাট মিন্স তোমাদের পর্যন্ত যেন ডেটাগুলো ঠিকঠাক মতো রিসিভ হয়, সেই জিনিসটা এনশিওর করা হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের কাজ।
The routing tables are normally dynamic and are updated using routing protocol. যেটা বললাম আমাদের পাথটা ডিটারমাইন করার জন্য অবশ্যই রাউটিং প্রোটোকলগুলো এক্সিকিউট হয় এবং এটা অবশ্যই ডাইনামিক। ঠিক আছে, স্ট্যাটিক হলে দেখবা যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের জীবন হেল হয়ে যাবে। কারণ কি? কারণ ওকে নিজে থেকে আপডেট করা লাগবে। কিন্তু যেহেতু আমাদের সফটওয়্যার বা অ্যালগরিদম ইউজ করছি, রাউটিং প্রোটোকল এগুলো নাথিং বাট অ্যালগরিদমস। সো এগুলো অটোমেটিক ইমপ্লিমেন্ট করা আছে, তোমাকে কোনো অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা লাগবে না, জাস্ট কনফিগার করা লাগবে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা ল্যাবে করবো। সো একটা রাউটার কি কানেক্ট করবে? রাউটারের যতগুলা পোর্ট আছে, পোর্ট মানে হচ্ছে ইন্টারফেস, সো ততগুলা ল্যান সে কানেক্ট করবে। ঠিক আছে, একটা ল্যানে হচ্ছে অনেকগুলা ডিভাইস থাকবে। সো অনেকগুলা ল্যান কানেক্ট করতে পারে অথবা ওয়ান কানেক্ট করতে পারে। ওয়ান মানে আউটসাইড অফ দা নেটওয়ার্ক। ঠিক আছে, মানে সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারে অথবা তোমার পুরো কান্ট্রি জুড়ে কানেক্ট হতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ান কানেকশন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? থাকলে আমরা কিছু কোশ্চেন আনসার দিতে পারি। কোশ্চেন না করলে কিন্তু আমি মানে বুঝবো না তোমাদের রেসপন্স কেমন, কারণ হচ্ছে তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না। সো তোমাদের এক্সপ্রেশন দেখে নরমালি আমরা ডিটেক্ট করি যে স্টুডেন্টের এই প্রবলেম হয়েছে। সো তোমাদের যেহেতু এক্সপ্রেশন দেখা যাচ্ছে না, সো তোমরা মুখে বললে বেটার হয়। সো তাহলে আমরা একটু সামনে আগাই। রাউটারটা যেহেতু ইম্পর্টেন্ট পার্ট, সো এটার কম্পোনেন্ট হচ্ছে মেইনলি চারটা কম্পোনেন্ট আছে: ইনপুট পোর্ট, আউটপুট পোর্ট, রাউটিং প্রসেসর এন্ড সুইচিং ফ্যাব্রিক। ঠিক আছে, এগুলা একটু একটু করে দেখি। সো রাউটারের যে পোর্ট দিয়ে ডেটা আসতেছে সেটা হচ্ছে ইনকামিং পোর্ট, এবং যেটা দিয়ে ডেটা যাচ্ছে ধরো এটা, সেটা হচ্ছে আউটগোয়িং পোর্ট বা আউটপুট পোর্ট। সো ইনপুট পোর্টের কাজ কি? পারফর্মস ফিজিক্যাল এন্ড ডেটা লিঙ্ক লেয়ার ফাংশনালিটি। সো মানে নিচ থেকে দুইটা লেয়ারের ফাংশনালিটি সে প্রোভাইড করে থাকে ইনপুট পোর্ট। পোর্টস আর অলসো প্রোভাইডেড উইথ বাফার। বাফার থাকতে হবে, কারণ পোর্টে যখন ডেটাটা আসবে বা প্যাকেটটা আসবে তখন সেখানে কিছু প্রসেসিং হবে। ঠিক আছে, সেজন্য হচ্ছে বাফারে কিছু টাইম সেই প্যাকেটটা হোল্ড করে রাখা হয়। provided with buffer to hold the packet before forwarding to the switching fabric. আমরা ফরওয়ার্ড ডিরেক্ট আউটগোয়িং পোর্টে করব না, ইনপুট পোর্ট যেটা করবে ফরওয়ার্ডিং করব হচ্ছে এই যে সুইচিং ফ্যাব্রিকের কাছে। ঠিক আছে, সেটা একটা মেমোরির মতো চিন্তা করতে পারো। ঠিক আছে, বা একটা প্রসেসরের মতো চিন্তা করতে পারো। আর আউটপুট পোর্টের কাজ কি? পারফর্ম দ্য সেম ফাংশনস অ্যাজ দ্য ইনপুট পোর্ট বাট ইন দ্য রিভার্স অর্ডার। ইনপুট পোর্ট যেভাবে কাজ করে সেই একই ফাংশনালিটি হচ্ছে আউটপুট পোর্ট, বাট রিভার্স অর্ডারে করবে। সেটা আমরা একটু পরে দেখবো। আর দ্য রাউটিং প্রসেসর, এটা হচ্ছে রাউটারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। রাউটিং প্রসেসরের কাজ কি? পারফর্মস দ্য ফাংশন অফ দ্য নেটওয়ার্ক লেয়ার। দ্য প্রসেস ইনভলভস টেবিল লুকআপ। টেবিল লুকআপ মিনস রাউটিং টেবিল যেটা আছে সেই রাউটিং টেবিলটা ডিজাইন করা, যেটা বললাম একটু আগে যে দ্য রাউটিং টেবিলস আর ডাইনামিক এন্ড আর আপডেটেড ইউজিং রাউটিং প্রোটোকল। সো এই প্রোটোকলগুলো হচ্ছে রাউটিং প্রসেসরে এক্সিকিউট হয়। সো সেটা হচ্ছে আমাদের রাউটিং টেবিলটা আপডেট করে, এট দ্য সেম টাইম হচ্ছে টেবিল লুকআপে ইউজ করা হয়। দ্য সুইচিং ফ্যাব্রিক কিছুই না, জাস্ট হচ্ছে ওর কাজ হচ্ছে মুভস দ্য প্যাকেট ফ্রম দ্য ইনপুট কিউই, দ্যাট মিনস ইনপুট পোর্ট বা ইনপুট বাফার থেকে টু দ্য আউটপুট কিউই, দ্যাট মিনস আউটপুট পোর্টে ট্রান্সমিট করা হয় বাই ইউজিং এ স্পেশালাইজড মেকানিজম। The switching fabric is realized with the help of multi-stage interconnection network. ঠিক আছে, এই সুইচিং ফ্যাব্রিক একটা নেটওয়ার্কের মতো চিন্তা করতে পারো, যার একটা ইনপুট পোর্ট আছে, একটা আউটপুট পোর্ট আছে। সো ইনপুট পোর্ট দিয়ে ডেটা আসবে এই সুইচিং ফ্যাব্রিকের কাছে। সুইচিং ফ্যাব্রিক যেটা করবে, তার অনেকগুলো আউটপুট পোর্ট আছে, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং পোর্টে সেই ডেটাটা পাস করে দিবে বা ফরওয়ার্ড করে দিবে। সো সুইচিং ফ্যাব্রিক ইটসেলফ এক ধরনের নেটওয়ার্ক। সো আমরা আর্কিটেকচারটা দেখলে ক্লিয়ার হবো। এটা হচ্ছে আমাদের রাউটার। এই রাউটারকে যদি আমরা মানে আর্কিটেকচার ভিউ পয়েন্ট থেকে দেখি তখন হচ্ছে এরকম লাগবে। ঠিক আছে, রাউটারের কটা? চারটা পার্ট। এখানে হচ্ছে ইনপুট পোর্ট আছে, এ সেট অফ ইনপুট পোর্ট। এখানে হচ্ছে সুইচিং ফ্যাব্রিক রয়েছে। সুইচিং ফ্যাব্রিক হচ্ছে যেটা বললাম যে একটা ছোট নেটওয়ার্কের মতো, যার ইনপুট পোর্ট থাকবে এবং এদিক দিয়ে আউটপুট পোর্ট থাকবে, রাইট? সো এই ইনপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে যেতে হলে এই সুইচিং ফ্যাব্রিক ক্রস করে যেতে হবে। সো মনে করো যে একটা ডাটা আসলো ইনপুট পোর্ট 1 দিয়ে, এবং সেটার জন্য করসপন্ডিং আউটগোয়িং পোর্ট হবে ধরো পোর্ট n। সো এখানে ডাটা আসার পরে সুইচিং ফ্যাব্রিক ডিসিশন নেবে যে সেটা পোর্ট n দিয়ে যাবে। এখন কিন্তু আমরা রাউটারের মধ্যে আছি। সো n দিয়ে করসপন্ডিং যেই আউটগোয়িং লিংক আছে, ফিজিক্যাল লিংক আছে, সেটা দিয়ে ডেটাগুলো পাস হয়ে যাবে।
ঠিক আছে, সেই ফিজিক্যাল লিঙ্ক যে ডিভাইসের সাথে কানেক্টেড সেই ডিভাইসের ডাটাটা চলে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছিলাম রাউটিং প্রসেসর, এখানে হচ্ছে রাউটিং অ্যালগরিদম গুলা বা প্রোটোকল গুলা এক্সিকিউট হয় এবং এখানে ফরওয়ার্ডিং টেবিল যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে, সরি ফরওয়ার্ডিং টেবিলটা আপডেট হয় ফ্রিকোয়েন্টলি। সো একটা ইনপুট পোর্ট যদি আমি খুলি সেটা দেখতে হচ্ছে এই যে এরকম ইনপুট পোর্টে ডেটা আসলো, ডেটা আসবে কিভাবে, অবশ্যই ডেটাটা রিসিভ হবে ফিজিক্যাল লেয়ার দিয়ে, এই জন্য এটা ফিজিক্যাল লেয়ার দেওয়া হয়েছে। দেন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার দিয়ে সে হচ্ছে ম্যাক অ্যাড্রেস সেই জিনিসগুলা প্রসেস করবে, ম্যাক অ্যাড্রেস গুলা খুলে দেখবে যে ম্যাক অ্যাড্রেসটা কি ঠিকঠাক মতো আছে কিনা। দেন হচ্ছে এখানে কিউএতে জমা হবে, রাইট? কারণ ইন দ্য মিন টাইম এই ইনপুট পোর্টে অনেকগুলা প্যাকেট চলে আসতে পারে। সো ধরো এখানে 3টা প্যাকেট আছে, সো পরবর্তী প্যাকেটটা অবশ্যই কিউতে থাকতে হবে। সো বাকি প্যাকেটগুলো না যাওয়া পর্যন্ত সে যেতে পারবে না। সো ইনপুট পোর্টে আমার প্যাকেট আছে এই যে বাফারে, এরপর কি করবে ইনপুট পোর্ট, সেটা হচ্ছে প্যাকেটটা সুইচিং ফ্যাব্রিকের কাছে দিয়ে দিবে, ও হচ্ছে রাউটিং টেবিলটা দেখে অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং পোর্টে ডাটা পাস করবে। সো আউটগোয়িং পোর্ট কি করবে, ডাটা আসা মাত্রই এখানে কিউতে রাখবে, শুরুতেই প্রসেস করবে না। এটা হচ্ছে আউটগোয়িং পোর্টের ভিউ, ঠিক আছে। আসা মাত্রই, কারণ ইন দ্য মিডল এখানে ধরো 3টা প্যাকেট অলরেডি আছে, সো পরবর্তী প্যাকেটটা প্রসেস করার আগে আমাকে বাফার রাখতে হবে। আমি হচ্ছে এখানে বাফার রাখলাম, রাইট? তার মানে একটা একটা করে প্যাকেট এখানে প্রসেস হবে। প্রসেস মানে কি, সেই লিঙ্ক লেয়ারে ডাটা পাস করবে, লিঙ্ক লেয়ার সেটাকে দেখবে যে আসলে এখানে ম্যাক অ্যাড্রেস গুলো ঠিকঠাক মতো আছে কিনা। ম্যাক অ্যাড্রেস ঠিকঠাক মতো থাকলে সেই ফিজিক্যাল লেয়ারে পাস করে দেবে। ফিজিক্যাল লেয়ারে পাস করা মানে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস লিঙ্ক দিয়ে ডাটাগুলো বা কি বলে কোনো ওয়ার্ড কানেকশন হলে সেই ওয়ার্ড দিয়ে ডাটাগুলো পাস হয়ে যাবে। সো এটা হলো কমপ্লিট একটা রাউটার আর্কিটেকচার। এটা থিওরিতে আছে, যেহেতু আমরা ল্যাবে ঠিকঠাক মতো পড়ছি, সো আশা করি থিওরিতে আর পড়া লাগবে না। ঠিক আছে, আমাদের এরকম একটা ধরো এখানে হোস্ট এ, এটা হচ্ছে হোস্ট বি। হোস্ট এ মানে এখানে একটা পিসি 1, এটা পিসি ধরো, এটা পিসি এ, পিসি বি। সো এখানে পিসিতে 7টা লেয়ারই আছে। ইন দ্য মিডল একটা রাউটার আছে, রাউটারের যেহেতু 3 লেয়ার, ওর মধ্যে 3টা লেয়ার আছে। সো ডাটা যখন ফিজিক্যাল লেয়ার দিয়ে পাস হবে, রাউটার রিসিভ করবে ফিজিক্যাল লেয়ার দিয়ে, তারপর নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত আসবে। দেন হচ্ছে ডাটাটা যখন সে পাস করবে আউটগোয়িং পোর্ট, এটা হচ্ছে আউটগোয়িং পোর্টের। সো নেটওয়ার্ক লেয়ার দিয়ে ডাটা পাস হবে, দেন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার কাজ করবে, তারপর ফিজিক্যাল লেয়ার দিয়ে ডাটাটা রাউটার থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এটার স্ট্রাকচার হচ্ছে যেরকম এই ল্যান থেকে ডাটাটা ওর কাছে আসছে, ওর অনেকগুলো আউটগোয়িং লিঙ্ক আছে, একটা আউটগোয়িং লিঙ্ক দিয়ে ডাটাটা সে পাস করে দিচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে ডিভাইস বি অথবা পিসিবি সেই জিনিসটা ফিজিক্যাল লেয়ার দিয়ে রিসিভ করতেছে, রিসিভ করে আস্তে আস্তে সবগুলা লেয়ারের ফাংশনালিটি প্রসেস করে প্যাকেটটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন লেয়ার পাচ্ছে। আমরা মেইন অনেকগুলা ডিভাইস পড়ে ফেলছি। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে তোমরা অনেকগুলা ডিভাইস সম্বন্ধে জানো, যার মধ্যে বেসিক্যালি আমাদের রাউটার যেটা 3 লেয়ার ডিভাইস এন্ড সুইচ যেটা 2 লেয়ার ডিভাইস, এই দুইটা ডিভাইস নিয়ে আমরা খুব মানে ফ্রিকোয়েন্টলি কাজ করব। আর পিসি তো আছে, পিসি হচ্ছে 7 লেয়ার ডিভাইস, সো ওটা ওর কাজ হচ্ছে 7টা লেয়ার। ঠিক আছে, পিসির জন্য হচ্ছে বা এন ডিভাইস অথবা হোস্ট যেটাই বলি, ওর মধ্যে 7টা লেয়ারই আছে। সো 7টা লেয়ারের কাজ আমাদের জানতে হবে, এটা আমরা আস্তে আস্তে জানবো থিওরিতে। এছাড়া আর ধরনের ডিভাইস আছে যেটা হচ্ছে গেটওয়ে। ঠিক আছে, গেটওয়েটা কি এটা একটু বুঝি, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা টপিক। এ গেটওয়ে ইজ এ হার্ডওয়্যার ডিভাইস। ঠিক আছে, গেটওয়েটা একটা ডিভাইস দ্যাট অ্যাক্টস অ্যাজ এ গেট বিটুইন টু নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্কের মধ্যে গেট হিসেবে কাজ করে। তার মানে আমি এরকম এক্সাম্পল দিই, তুমি যখন তোমার ল্যাব থেকে, তোমার ল্যাবটা তোমার একটা নেটওয়ার্ক মানে হিউম্যান নেটওয়ার্ক, ধরো তুমি যখন ল্যাব থেকে বের হয়ে অন্য একটা নেটওয়ার্কে যাবা, দ্যাট মিনস অন্য একটা ক্লাসরুমে যাবা। সো ফার্স্ট অফ অল তুমি ল্যাবের ভেতরে মানে রুমটার ভেতরে অনেক কাজই করতে পারো, অনেক কমিউনিকেশন করতে পারো, বাট অন্য নেটওয়ার্কে যাওয়ার জন্য, দ্যাট মিনস অন্য ক্লাসে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই ল্যাবের যে গেটটা আছে সেই গেট দিয়ে বের হতে হবে। সো ওই গেটটাকে আমরা বলি হচ্ছে গেটওয়ে। ঠিক আছে, সেই গেটটাকে তোমাকে পাস করতে হবে। ইন দা মিন টাইম ল্যাবের ভেতরে কিন্তু তোমার একটা নেটওয়ার্ক আছে, তুমি অনেকের সাথে কমিউনিকেশন করো, এক সিট থেকে উঠে অন্য সিটে বসো। ঠিক আছে, তার মানে আমাদের ডিভাইস গুলো সেন্ট্রালি কোন একটা সুইচের সাথে কানেক্টেড বা কোন একটা রাউটার সাথে কানেক্টেড। সেই রাউটারটা হচ্ছে আমার ডিভাইস গুলোর জন্য গেটওয়ে অ্যাড্রেস বা গেট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, গেট কোনটা বলতেছি আমাদের পরে লাগবে। ইট মে বি এ রাউটার, একটা রাউটারও গেট হতে পারে। ধরো আমার যে ল্যাপটপটা, তারপর আমার মোবাইল, তারপর স্মার্ট টিভি, এই জিনিসগুলা আমার বাসায় যে রাউটার টিপি লিঙ্ক আছে সেটার সাথে কানেক্টেড। সো আমি নিজেদের মধ্যে যতই কানেক্ট করি না কেন, ডাটাটা আসলে বাইরে পাস করার জন্য আমাকে অ্যাকচুয়ালি ওই রাউটার পর্যন্ত যেতে হবে। সো ওই রাউটারটা হচ্ছে
আমার বাসার যে ছোট একটা নেটওয়ার্ক তার জন্য সেটা হচ্ছে গেটওয়ে, ঠিক আছে, বা গেটওয়ে ডিভাইস যেটা বলা হয়েছে। এই গেটওয়েটা একটা রাউটার হতে পারে, অথবা একটা ফায়ারওয়াল হতে পারে, সার্ভার হতে পারে, or any other device that enables traffic to flow in and out of the network, ঠিক আছে। যার মেইন রেসপন্সিবিলিটি যেটা বললাম, তোমার ল্যাবের যে গেট, সেই গেটের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাস করা, বা অন্য নেটওয়ার্ক থেকে ডাটাটা এই তোমাদের ল্যাবে নিয়ে আসা, ঠিক আছে। সেটা হচ্ছে মেইন রেসপন্সিবিলিটি। A router is a common type of gateway used in home networks, যেটা একটু আগে আমি এক্সাম্পল দিলাম আমার বাসারটা। It allows computers within the local network to send and receive data over the internet. তারপরে সেকেন্ড যেটা, a firewall is a more advanced type of gateway, ঠিক আছে। একটা ফায়ারওয়ালও গেটওয়ে হতে পারে। সো ফায়ারওয়ালের কাজ কি? which filters inbound and outbound traffic, disallowing incoming data from suspicious or unauthorized sources, ঠিক আছে। আনঅথরাইজড কোনো ডিভাইস থেকে যখনই আমার নেটওয়ার্কে আসতে যাবে তখন কি করবে এই ফায়ারওয়াল, সেটাকে আর আসতে দিবে না, ঠিক আছে, ডিসকার্ড করে দিবে, যে আনঅথরাইজ অ্যাক্সেস করতে দিবে না, ঠিক আছে। আমাদের অর্গানাইজেশন অনেক সময় আমাদের হিডেন কোনো সার্ভার থাকে, বা হিডেন অ্যাকচুয়ালি মানে সার্ভার যেখানে হচ্ছে অনেক কনফিডেন্সিয়াল ডাটা আছে, সেখানে তো আমি আমার অর্গানাইজেশনের বাইরে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, সেজন্য হচ্ছে আমরা ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করে থাকি বা ফায়ারওয়াল ডিভাইসটা দিয়ে থাকি। সো বাইরে থেকে কেউ এই ডিভাইসটা অ্যাক্সেস করতে পারবে না, এই সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে না। সো সেটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ, এই জিনিসগুলো মনে রাখবা। দেন হচ্ছে প্রক্সি সার্ভার, সেটাও গেটওয়ে হতে পারে। is another type of gateway that uses a combination of hardware and software to filter traffic between two networks, ঠিক আছে। প্রক্সি সার্ভারও হচ্ছে ট্রাফিক ফিল্টারিং করে। ফর এক্সাম্পল, a proxy server may allow only local computers to access a list of authorized website, ঠিক আছে। ফায়ারওয়ালের মতো প্রক্সি সার্ভার আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাজ এ গেটওয়ে। A gateway can operate at all layers of the OSI মডেল, ঠিক আছে। 7টা লেয়ারে চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা গেটওয়েতে। 7টা লেয়ার করতে পারি, 3টা লেয়ার করতে পারি, ঠিক আছে, আমাদের যখন যেটা সুবিধা হয়, ঠিক আছে। এটা একটা দুইটা ডিভাইস কানেক্টেড ভায়া এ গেটওয়ে। এই সেন্ট্রাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের গেটওয়ে, ঠিক আছে। গেটওয়েতে 7টা লেয়ারই দেখানো হয়েছে। আচ্ছা, এই দুইটাতে পরে আসি। এটা দেখি আগে। আইপি অ্যাড্রেস আমরা জানি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস, অলসো নোন অ্যাজ লজিক্যাল অ্যাড্রেস, ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্য সিস্টেম অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। কোন একটা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা আইপি অ্যাড্রেস বলতে পারি। আইপি অ্যাড্রেস কেন ইউজ করা হয়? টু আইডেন্টিফাই ইচ ডিভাইস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি, ঠিক আছে। আইএএনএ অর্গানাইজেশন যেটা আছে তারা অ্যাকচুয়ালি রেসপন্সিবল এই আইপি অ্যাড্রেসটা ডিজাইন করার জন্য বা অ্যাসাইন করার জন্য। আইপি অ্যাড্রেস অ্যাসাইন্স, ঠিক আছে, INA assigns IPv4 address as unique identifier for each device on the network. এটার মানে কি? আমাদের আইপি অ্যাড্রেস সিস্টেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভার্সন 4 আর একটা হচ্ছে ভার্সন 6, ঠিক আছে। ভার্সন 4 হচ্ছে আমরা আমাদের 32 বিট সিস্টেম, তার মানে ভার্সন 4 নিয়ে আমরা মেইনলি কথা বলবো। তার মানে আইপি অ্যাড্রেস বললে ভার্সন 4টা মাথায় রাখবো, 6 নিয়ে খুব বেশি কথা বলবো না, বাট কিছুটা পড়বো, ওটা আমরা পরে পড়বো। নরমালি আইপি অ্যাড্রেসের লেন্থ হচ্ছে 32 বিট অর 4 বাইট। সো 32 বিট দিয়ে তুমি কতগুলা নাম্বার জেনারেট করতে পারবা? অবশ্যই হচ্ছে 2 টু দি পাওয়ার 32। তার মানে তোমার আইপি অ্যাড্রেস, কতগুলো আইপি অ্যাড্রেস থাকবে সারা ওয়ার্ল্ডে যদি IPv4 ইউজ করি? 2 টু দি পাওয়ার 32 আইপি অ্যাড্রেস, রাইট। সো এই রেঞ্জের মধ্যে 0 থেকে 2 টু দি পাওয়ার 32 - 1 এতগুলা নাম্বার দিয়ে তুমি হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা, যেটা হচ্ছে অবশ্যই লজিক্যাল অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেস দেখার জন্য আমরা উইন্ডোজে যেটা ইউজ করি আইপি কনফিগ, আর লিনাক্স ইউজ করা হয় if config, ঠিক আছে। এটা কমান্ড দিলে দেখতে পারবো যে তোমার ডিভাইসের আইপি অ্যাড্রেস কোনটা। আর হোস্ট নেমের জন্য আমরা যেটা প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে হোস্ট নেম থাকে, যেটা তোমার ডিভাইস নেম, সেটাকে তুমি দেখার জন্য সিএমডি বা কমান্ড লাইন ইন্টারফেসে হোস্ট নেম, শুধু এই টার্মটা লিখবা। হোস্ট নেম লিখলেই তুমি তোমার ডিভাইসের হোস্ট নেমটা জানতে পারবা, ঠিক আছে। এগুলো ল্যাবের পার্ট, তুমি এই কমান্ডগুলো দিয়ে দেখো কি হয়। আশা করি দিছো, যেহেতু 4 পর্যন্ত চলে আসছো, সো এই কমান্ডগুলো দিতে পারবা। আর না দিলেও সমস্যা নাই, একবার দিলেই দেখতে পারবা। সো আমাদের আরেক ধরনের অ্যাড্রেস আছে ম্যাক অ্যাড্রেস, সেটা আমরা বলছি ম্যাক অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস,
যেটা ম্যানুফ্যাকচার করার সময় আমাদের যে এনআইসি কার্ড রয়েছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা আমরা শুরুতে পড়ছিলাম। সো যখন এই ডিভাইসটা তৈরি করা হয়েছে তখন এই এনআইসি কার্ডের মধ্যে এই ম্যাক অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাসোসিয়েট করে দেওয়া হয়েছে। MAC address is assigned to the NIC at the time of manufacturing. Length of the MAC address হচ্ছে 48 bit. 48 bit means হচ্ছে 6 বাইট। প্রত্যেকটা বাইটের ডিজিট হচ্ছে 2টা ডিজিট করে। সো 12 ডিজিট দিয়ে আমরা হচ্ছে MAC অ্যাড্রেসটা লিখে রাখি, ঠিক আছে। আমরা যদি MAC অ্যাড্রেস লিখি দেখবো সেটা হচ্ছে 12 ডিজিট দিয়ে, ঠিক আছে। সেটার টোটাল লেন্থ হচ্ছে 48 বিট। আর এই টার্মটা ইম্পর্টেন্ট, এআরপি প্রোটোকল, অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল, অথবা শর্টকাটে এআরপি প্রোটোকল বলি। এআরপি প্রোটোকলের মেইন কাজ হচ্ছে ইজ ইউজ টু কনভার্ট দ্য আইপি অ্যাড্রেস টু ইজ করসপন্ডিং ম্যাক অ্যাড্রেস। তার মানে আইপি অ্যাড্রেস এন্ড ম্যাক অ্যাড্রেসের যে পেয়ার, সেটাকে আমরা বলতেছি এআরপি প্রোটোকল। এআরপি প্রোটোকল হচ্ছে এই জিনিসটা রিজলভ করে। সো তুমি যদি একটা আইপি অ্যাড্রেস দাও, সেটার করসপন্ডিং ম্যাক অ্যাড্রেস কোনটা হবে, সেটা রিজলভ করার কাজ হচ্ছে এআরপি প্রোটোকলের কাজ। আর এআরপি প্রোটোকল ইজ ইউজড ইন দ্য ডেটা লিঙ্ক লেয়ার। সো ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে এআরপি প্রোটোকলটা ইউজ করা। সো যখন আমরা এই লেয়ারটা পড়বো তখন এআরপি প্রোটোকলটা আমরা আরো ব্রিফলি পড়বো। আর কমান্ড হচ্ছে এটা এআরপি -a মানে অল। ARP -a is used to discover what machines are directly connected to the host, ঠিক আছে। কোন একটা ডিভাইসের সাথে কতগুলা ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখার জন্য আমরা ARP -a এই কমান্ডটা ইউজ করব, ঠিক আছে। করে দেখো কি হয়। আচ্ছা, এখানে পোর্ট নাম্বার আছে আমরা বলছি, আর পোর্ট হচ্ছে যে সুইচের যে পোর্ট বলছি বা রাউটারের পোর্ট, ঠিক আছে, ওই পোর্ট আর এই পোর্ট একটু আলাদা, ঠিক আছে। পোর্ট ক্যান বি রেফার্ড অ্যাজ এ লজিক্যাল চ্যানেল থ্রু হুইচ ডাটা ক্যান বি সেন্ট অ্যান্ড রিসিভ টু অ্যান অ্যাপ্লিকেশন, ঠিক আছে। পোর্ট নরমালি ইউজ করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, ঠিক আছে, উপরে অ্যাপ্লিকেশন লেয়ার, এরপর ট্রান্সপোর্ট লেয়ার। আমাদের যে পিসিতে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রান হয়েছে, লাইক হচ্ছে গুগল ক্রোম চালাচ্ছি, তারপরে হচ্ছে আর কি কি চালাচ্ছি, ধরো ইমেল সার্ভার চালাচ্ছি, পাওয়ার পয়েন্ট চালাচ্ছি, ঠিক আছে, অথবা এক্লিপস চালাচ্ছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের করসপন্ডিং দেখবা একটা প্রসেস নাম্বার চলছে বা পোর্ট নাম্বার এক্সিকিউট হইতেছে। পোর্ট নাম্বার না থাকলে কিন্তু আমরা ডিভাইস আইডেন্টিফাই করতে পারবো থ্রু হচ্ছে ম্যাক অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেস দিয়ে, যে আমার ল্যাপটপটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস। কিন্তু আমার ল্যাপটপে কোন প্রসেসে মেসেজটা যাবে, সেটা কি পাওয়ার পয়েন্টে যাবে, নাকি জিমেলে যাবে, নাকি ফেসবুকে যাবে, ঠিক আছে, নাকি ক্রোমে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য হচ্ছে পোর্ট নাম্বারটা ইউজ করা হয়। পোর্ট ক্যান বি রেফার্ড অ্যাজ এ লজিক্যাল চ্যানেল থ্রু হুইচ ডাটা ক্যান বি সেন্ট এন্ড রিসিভ টু অ্যান অ্যাপ্লিকেশন। এনি হোস্ট মে হ্যাভ মাল্টিপল অ্যাপ্লিকেশন, যেটা বললাম যে আমার মেশিনে অনেকগুলা অ্যাপ্লিকেশন রানিং থাকতে পারে। ইচ অফ দিস অ্যাপ্লিকেশন ইজ আইডেন্টিফাইড ইউজিং দ্য পোর্ট নাম্বার অন হুইচ দে আর রানিং অন। পোর্ট নাম্বার দিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, আসলে এই পোর্টে এই প্রসেসটা চলতেছে, ঠিক আছে। পোর্ট নাম্বার ইজ জাস্ট এ নাম্বার অফ 16 বিট ইন্টিজার। সো কতগুলো পোর্ট নাম্বার আমরা তৈরি করতে পারি 2 to the power 16, দ্যাট মিন্স 0 থেকে 65,535 এতগুলো পোর্ট নাম্বার আছে। সো এদের রেঞ্জ যদি দেখি 0 থেকে 1023, সেটা হচ্ছে ওয়েল নন পোর্ট, ঠিক আছে। এই পোর্টগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো না। লাইক এইচটিটিপি প্রোটোকলের জন্য যে পোর্ট নাম্বার ইউজ করা হয় সেটা হচ্ছে 80। সো এটা হচ্ছে ওয়েল নন পোর্টের মধ্যে পড়ে গেছে, এটা আমরা চাইলে ইউজ করতে পারবো না। তারপর 1024 থেকে 49,151 এই রেঞ্জের পোর্ট নাম্বারগুলোকে রেজিস্টার্ড পোর্ট বলা হয়। আমরা যখন কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ডিপ্লয় করি, তখন অবশ্যই আমাদের একটা যে সার্ভারে ডিপ্লয় করা হয় সেই সার্ভার আইপি এবং একটা পোর্ট নাম্বারে সেই অ্যাপ্লিকেশনটা রান করে দেওয়া হয়। সো আইপি এন্ড পোর্ট নাম্বার, এই যে এখানে লেখা আইপি এন্ড পোর্ট নাম্বারকে টুগেদারলি বলা হয় হচ্ছে সকেট। তার মানে আমরা যখনই একটা ফেসবুকের সার্ভারকে হিট করতেছি, দ্যাট মিনস ফেসবুক সার্ভারের আইপি অ্যাড্রেস এবং কোন প্রসেসটা চলতেছে, দ্যাট মিনস ওই পোর্ট নাম্বারের কম্বিনেশনে একটা সকেটকে আমরা হিট করতেছি। সো সেই সকেটের হিট করে আমরা রেসপন্সটা, তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট সার্ভার থেকে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস থেকে রেসপন্সটা পাচ্ছি। কমান্ড টু সি অ্যাক্টিভ পোর্ট, ঠিক আছে। তোমার পিসিতে কি কি পোর্ট অ্যাক্টিভ আছে সেটা দেখার জন্য নেট স্টেট -a ফর অল, ঠিক আছে। নেট স্টেট -a দিয়ে দেখবা যে তোমার পিসিতে অনেকগুলো পোর্ট চলতেছে। সো এটা দেখতে পারো যে কি কি প্রসেস বা পোর্ট চলতেছে। অনেক সময় আমরা এমন একটা ধরো কি বলে
ভিজুয়াল স্টুডিও করে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছো, সেটা ধরো কোনো একটা পোর্ট ধরো যে 1026 বা 1026 এরকম একটা পোর্টে অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, কিন্তু কোনো কারণে দেখলে যে এই পোর্টটা অনেকটা প্রসেস অলরেডি ইউজ করে ফেলছে, তখন কিন্তু তোমার ভিজুয়াল স্টুডিও করে একটা এরর দেয় যে পোর্ট ইন ইউজ। সো তখন আমাদের কনফিগারেশনে গিয়ে হচ্ছে পোর্টটা চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে, কারণ একই পোর্ট দিয়ে দুইটা প্রসেস একই অ্যাপ্লিকেশনে বা একই ডিভাইসে চলতে পারে না। আর এই টপিকটা একটু দেখি, ডিএনএস সার্ভার, এটা আমরা সবাই মনে হয় সচরাচর ইউজ করি। ডিএনএস মিনস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম আর সার্ভার আমরা ইউজ করি। ডিএনএস সার্ভারের কাজ কি? ইজ বেসিক্যালি এ সার্ভার হুইচ ট্রান্সলেট ওয়েব অ্যাড্রেস অর ইউআরএল ইনটু দেয়ার করসপন্ডিং আইপি অ্যাড্রেস। সো ডিএনএস সার্ভারের মেইন কাজ কি? ডিএনএস সার্ভারের কিছু না, ওর কাছে হচ্ছে অনেক রো বা টাপল আছে, ডাটাবেজে প্রস্তুত টাপল বা ডেটা থাকে বা রেকর্ড থাকে। সেই টাপল বা রেকর্ড গুলা কি? আসলে ডোমেইন নেম www.google.com এটা, এবং এটার করসপন্ডিং আইপি অ্যাড্রেস গুলা, ঠিক আছে, মাল্টিপল আইপি অ্যাড্রেস থাকতে পারে একই ডোমেইনের জন্য, ঠিক আছে। এইচটিটিপি ছাড়া প্রত্যেকটা ওয়েবসাইটে যে অ্যাড্রেস আছে সেটাকে আমরা বলছি ওয়েব অ্যাড্রেস, এবং তার করসপন্ডিং আইপি অ্যাড্রেসের ম্যাপিংটা থাকে হচ্ছে ডিএনএস সার্ভারে। সো এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে আমরা যখন ইউআরএল এ হিট করি, আমরা কখনো ওই যে 192.168.0.1 এইভাবে কিন্তু হিট করি না। লাইক হচ্ছে আমরা জাস্ট হচ্ছে হোস্ট নেম লিখে বা ইউআরএলটা লিখে আমরা হিট করি। সো হিউম্যান বিং এর ক্ষেত্রে এই ইগুলা আইপি অ্যাড্রেস গুলা মুখস্থ রাখা দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে নেমস গুলা ডোমেইন নেম গুলা মনে রেখে সেগুলো দিয়ে হিট করব। সো বাকি কাজটা হচ্ছে ডিএনএস সার্ভারের। ডিএনএস সার্ভার সেটার করসপন্ডিং আইপি অ্যাড্রেস খুঁজে বের করে তোমাকে দিবে, দ্যাট মিন্স তোমার ডিভাইসকে দিবে, তখন তোমার ডিভাইস হচ্ছে অ্যাকচুয়াল গুগল সার্ভারে গিয়ে হিট করবে। সো ডোমেইন নেম সার্ভারটা আমরা আরো ডিটেইলস পড়ব, বাট এইটুক মাথায় রাখো, ডোমেইন নেম সার্ভারের মেইন কাজ হচ্ছে টু ট্রান্সলেট ওয়েব অ্যাড্রেস অর ইউআরএল ইনটু দেয়ার করসপন্ডিং আইপি অ্যাড্রেস। আর ডোমেইন নেম সার্ভার দিয়ে যদি কোনো একটা ওয়েবসাইট বা নেম সার্ভার, ঠিক আছে, এগুলোকে নেম সার্ভার বলছি, বা ডোমেইন নেম, ঠিক আছে, www.google.com এটা একটা ডোমেইন নেম। এই ডোমেইন নেমের যদি আইপি অ্যাড্রেস কি সেটা কিন্তু আমরা জানি না, যদি জানতে চাই তখন আমরা এনএস লুকআপ লিখবো, এনএস লুকআপ স্পেস দিয়ে www.google.com। সো এই কমান্ডটা দিব, এই কমান্ড দিয়ে তুমি হচ্ছে গুগলের অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা জানতে পারবা। যদি ফেসবুক এটা জানতে চাও তখন কি করবা? তখন করবো হচ্ছে এনএস লুকআপ স্পেস দিয়ে www.facebook.com লিখলে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা পাবা, ঠিক আছে। তোমার যে গেটওয়ে রাউটার সেটার অ্যাড্রেসও তুমি পাইতে পারো যে এনএস লুকআপ ইউজ করে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখানে দুইটা কমান্ড রেখেছি, এটা দেখি পিং। পিং কমান্ডটা কেন ইউজ করা হয়? A ping is perhaps the most commonly used tool when troubleshooting a network, ঠিক আছে। পিং আর ট্রেস রাউট এই দুইটা কমান্ডই ইউজ করা হয় সিএলআই তে ফর ট্রাবল শুটিং এ নেটওয়ার্ক। সো পিংটা কেন ইউজ করা হয় সেটা আমরা দেখি। পিং হচ্ছে প্যাকেট ইন্টারনেট গ্রোপার টুল, ইজ ইনক্লুডেড with most operating system. It is involved using a ping command, ঠিক আছে। পিং কমান্ড ইউজেস আইসিএমপি প্রোটোকল। পিং কমান্ড দিয়ে আমরা যে প্রোটোকলটা ফলো করি সেই প্রোটোকলকে ওটাকে বলা হচ্ছে আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, right? Ping works by sending an ICMP echo request message to the specified IP address. If the computer with the destination IP address is reachable, it responds with an ICMP echo reply message. So sender যেটা কি করবে, ICMP echo request message পাঠাবে, যদি কোনো কি বলে, যদি কোনো ডিভাইস ডেস্টিনেশন ডিভাইস থাকে অ্যাভেলেবল থাকে, তখন হচ্ছে সে একটা ইকো, সেই ডেস্টিনেশন ডিভাইসটা একটা ইকো রিপ্লাই পাঠাবে, তখন আমি বুঝবো যে আসলে ডেস্টিনেশন ডিভাইসটা অ্যাভেলেবল। সো পিং কমান্ডটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে ডেস্টিনেশন কোনো ডিভাইস অ্যাভেলেবল আছে কি নাই সেইটা ডিটেক্ট করার জন্য আমরা পিং ইউজ করি। লাইক হচ্ছে পিং দিয়ে আমরা কি গুগল সার্ভারটা আসলে ডাউন কিনা আমরা চেক করি না। অনেক সময় আমরা নিজেরা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম, সেটা ডিপ্লয় করলাম, আমাদের কোন একটা ইউজার ফোন করে বললো, মানে আমার কোম্পানিতে এরকম ফোন করে বলে যে ভাই দেখেন এই সার্ভারটা ডাউন কিনা, যেটা আমরা ডিপ্লয় করছি সেটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তার ইউজার আমাকে ফোন করে বললো যে এই ভাই আমি তো করতে পারতেছি না, আপনার সার্ভারে আমি কাজ করতে পারছি না, বা এই xyz.com এ আমার কাজ হচ্ছে না।
তখন আমরা শুরুতেই হচ্ছে এই পিং দিয়ে দেখি, পিং www.xyz.com। সো দেখলাম যে এটা হচ্ছে কি বলে সেই সার্ভারটা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তখন আমরা বুঝলাম যে আসলে ডিভাইসে কোনো বা ওই সার্ভারে কোনো প্রবলেম হয়েছে। তখন আমরা কি করলাম, সেই সার্ভার আমরা অ্যাক্সেস করে দেখলাম আসলে কি কি প্রবলেম, কোনো কি বলে সফটওয়্যারটা কোনো কিছু হচ্ছে স্টপ হয়ে গেছে কিনা, ডাটাবেস বন্ধ হয়ে গেছে কিনা সেটা চেক করে আমরা স্টার্ট করে দিই বন্ধ থাকলে, অথবা রিস্টার্ট করে দিই। তখন দেখা যাচ্ছে প্রবলেমগুলো সলভ হয়। সো শুরুতে তোমাকে তো প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। সো পিং দিয়ে আমরা নেটওয়ার্কিং এর প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য ইউজ করি। ঠিক আছে, সিমিলারলি ট্রেসারটাও প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করা হয়। ট্রেস রাউটের কমান্ড হচ্ছে উইন্ডোজের জন্য ট্রেসার এটা।